ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের নিটের ক্লাস 11-এর নিটের যে ক্লাস, সেই ক্লাস আজকে থেকে স্টার্ট হচ্ছে এবং প্রথম ক্লাস আমি নিচ্ছি। আমার নাম সৌম্যপ্রভ গাঙ্গুলি, আমি এসজি স্যার, এবং আমি তোমাদের এই নিটের একটা বড় ভাগ সাহিল স্যারের পাশাপাশি নিচ্ছি। তোমাদের একদম ক্লাস 11-এর যে সিলেবাস নিটের, সেই নিটের একদম প্রথম চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার, ছোট্ট চ্যাপ্টার, কিন্তু একটু টুকটাক জিনিসপত্র একটু মনে রাখতে হয় এবং একটু টেকনিক্যালি স্ট্র্যাটেজিক্যালি পড়তে হয়। কারণ এই চ্যাপ্টার থেকে বুঝতে পারছো চ্যাপ্টারটা এতটাই ছোট যে নিটে হয়তো প্রত্যেক বছর প্রশ্নও আসবে না, কিন্তু আসলে আবার একটা প্রশ্ন চলে আসতে পারে। আর এই চ্যাপ্টারটা এত সোজা না যে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে মানে বুঝে যাবে তোমার 4-4 হচ্ছেই, যদি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারো। তো চ্যাপ্টারের নাম হচ্ছে লিভিং ওয়ার্ল্ড। তোমাদের একদম ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। এরপরে তোমাদের আছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপরে আছে প্লান্ট কিংডম, তারপরে আছে অ্যানিমাল কিংডম। তো এই লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ বাংলা যদি আমরা এটা করি তাহলে এটা বাংলা হবে কি, জীব জগৎ। এই যে আমাদের গোটা পৃথিবীতে যে বায়োস্ফিয়ার যেটাকে আমরা বলি, বায়োস্ফিয়ার বলতে কি বোঝায়? পৃথিবীর যে পোর্শনটাতে জীব থাকে। আমরা একদম ছোট্টবেলায় বোধহয় প্রাইমারি স্কুল থেকে এটা পড়ে আসি যে জীব আর জ্বরের পার্থক্য, তাই না? তো জীব কারা এবং জ্বর কারা, এদের যে বেসিক ডিফারেন্স, সেই জিনিসটাই আমাদেরকে জীবন্ত করে তোলে আর একটা পাথর বা একটা নুড়ি বা একটা বালিকে জড় পদার্থ হিসাবে পরিগণিত করে, তাই তো? তাহলে আমরা এই চ্যাপ্টারে জানবো যে হাউ টু স্টাডি লিভিং ওয়ার্ল্ড, জীবজগতের পড়াশুনো, জীবজগতের অধ্যয়ন আমাদের কিভাবে করা উচিত। নিটে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে, বুঝবে ভীষণ সোজা প্রশ্ন হতে চলেছে এবং সেটা 4 নম্বর তোমাকে একদম ছাক্কা তুলে দেবে। শুধু এখন একটুখানি যেগুলো বলবো সেগুলো ভালো করে মাথায় রাখতে হবে। চলো, আমাদের আর টাইম ওয়েস্ট করবো না। আমাদের ক্লাস 11-এর নিটের ফার্স্ট ক্লাসে আমরা যেটা সব থেকে ইজি চ্যাপ্টার সেটাই পড়ছি, দ্যাট ইজ লিভিং ওয়ার্ল্ড। এবং প্রথমেই সেই প্রশ্ন চলে আসছে আমাদের যে জীবন কি, হোয়াট ইজ লাইফ? জীবন, জিন্দেগি কে আহে ভাই সাহেব, এরকম একটা কথা আছে না? তো জিন্দেগি কে আহে, এটা বড় বড় দার্শনিকরা আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে যে জীবন কাকে বলে। কিন্তু আমরা অ্যাটলিস্ট বায়োলজিতে যেটা আজকে শিখবো সেটা হচ্ছে যে এই যে জীবন, অন্তত বায়োলজির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা লাইফ কাকে বলতে পারি। লাইফকে বলা হচ্ছে লাইফ ইজ এ ইউনিক কমপ্লেক্স অর্গানাইজেশন অফ মলিকিউলস expressing through chemical reactions which lead to growth, development, responsiveness, adaptation and reproduction. অনেকগুলো কঠিন কঠিন শব্দ বললাম, কিন্তু মানেগুলো এবার আমাদের একটু একটু করে বুঝতে হবে। লাইফ কি? লাইফ হচ্ছে একটা ইউনিক, একদম যার সঙ্গে অন্য কোনো কিছু তুলনা করা যায় না, ইউনিক একটা কিছু, ঠিক আছে? কমপ্লেক্স অর্গানাইজেশন অফ মলিকিউলস অর্থাৎ অণু পরমাণু, মলিকিউল মানে অণু, তাই তো? ও আণবিক যে সমন্বয়, তার একটা জটিল সমন্বয়, আণবিক জটিল সমন্বয়। তাহলে কমপ্লেক্স অর্গানাইজেশন মানে কি? অণুর আণবিক জটিল সমন্বয়। বোঝা গেল? এবং এটা কিভাবে নিজেকে এক্সপ্রেস করে? এটা নিজেকে এক্সপ্রেস করে থ্রু কেমিক্যাল রিয়াকশন, যেটাকে আমরা বলি হচ্ছে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম। বিপাক ক্রিয়া, এই যে আমাদের প্রতিটা কোষে প্রতিনিয়ত এই যে বিপাক ক্রিয়া হয়ে চলেছে, যতক্ষণ এই বিপাক ক্রিয়া চলবে মনে রাখবে আমরা ততক্ষণ জীবিত। যেদিন এই বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাবে সেদিন আমরা মৃত, তাই তো? তাহলে আমরা কি হয়ে যাবো তখন? RIP হয়ে যাবো, রেস্ট ইন পিস হয়ে যাবো। তো এই কেমিক্যাল রিয়াকশনসটা হতে হবে আমাদের শরীরে, এবং উইচ লিড টু গ্রোথ মানে বৃদ্ধি, ডেভেলপমেন্ট মানে বিকাশ, রেসপন্সিভনেস, মনে আছে ক্লাস 10-এ আমরা পড়তাম আচার্য জগদীশ চন্দ্র বসু এই উদ্ভিদের কোন ধর্মটা প্রবর্তন করেছিলেন? দ্যাট ইজ উত্তেজিতা। তো রেসপন্সিভনেস মানে হচ্ছে সংবেদনশীলতা, অর্থাৎ উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা। অ্যাডাপ্টেশন, অভিযোজন, ক্লাস 10-এর পড়া, মনে আছে তো? এবং রিপ্রোডাকশন, জনন, অর্থাৎ আমাদের একদম বেসিক যে কারণে বিপাক ক্রিয়াগুলো হয় তার মধ্যে এক হচ্ছে বৃদ্ধি, 2 হচ্ছে বিকাশ, 3 নম্বর কি বলছে? রেসপন্সিভনেস মানে হচ্ছে সংবেদনশীলতা। অ্যাডাপ্টেশন মানে কি? এই যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ
খাইয়ে নেবার যে ক্ষমতাটা, দ্যাট ইজ কল্ড অ্যাডাপ্টেশন, মানে হচ্ছে অভিযোজন। অভিযোজন, তাই তো। আর রিপ্রোডাকশন, অবভিয়াসলি আমাদের জনন, প্রজননের মাধ্যমে আমরা অপত্য সৃষ্টি করি, নিজেদের অস্তিত্ব বজায় রাখি, এই জিনিসপত্রগুলো। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে হবে, তবে সেটাকে আমরা কি বলতে পারি, লাইফ বলতে পারি। এবং এই একটা দৌড়ে পিছিয়ে পড়লো কে, ভাইরাস। বিকজ ভাইরাসকে আমরা লিভিং অর্গানিজম ধরি না, তাই না? কেন ধরি না? কারণ ভাইরাস তার পোষক কোষের বাইরে, সে না তার অভিযোজন আছে, না তার বৃদ্ধি আছে, না তার বিকাশ আছে, না তার জনন আছে, না তার সংবেদনশীলতা আছে, এমনকি তাকে অ্যান্টিবায়োটিক দিয়েও কিছু করা যায় না। এইরকম একটা অদ্ভুত সিচুয়েশনে আমাদের ভাইরাস দাঁড়িয়ে আছে, তাই জন্য ভাইরাস লিভিং নয়। এইবারে আমরা বলবো তাহলে লাইফ কাকে বলে যদি বোঝা যায়, তাহলে জীব কাকে বলে, ডেফিনিশনটা আরো সহজ হয়ে গেল। তাহলে জীব কাকে বলা হচ্ছে, লিভিং অর্গানিজম ইজ সেলফ রেপ্লিকেটিং, স্বপ্রজননশীল, যে নিজে নিজের কপি তৈরি করতে পারে, তাই তো, সেলফ রেপ্লিকেটিং। এবং তারপরে কি বলা হচ্ছে, ইভলভিং, ক্রমশ চেঞ্জ হচ্ছে। আমরা আগে এপ শিম্পাঞ্জির মতন ছিলাম, এরকম মানুষ হয়েছি, এরকম কত প্রাণী, কত উদ্ভিদ আগে অন্যরকম ছিল, এখন তারা নিজেদের মধ্যে চেঞ্জ করে আস্তে আস্তে এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে, একটা কথা আছে না, চেঞ্জ ইজ দ্য অনলি আনচেঞ্জেবল থিং ইন দিস চেঞ্জেবল ইউনিভার্স, তাই তো। যে এই পরিবর্তনই হচ্ছে পৃথিবীতে একমাত্র অপরিবর্তনশীল জিনিস। তো বিবর্তনশীল অ্যান্ড সেলফ রেগুলেটিং, স্বনিয়ন্ত্রক, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, ঠিক আছে। সেলফ রেগুলেটিং ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম ক্যাপেবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলি, বহিস্থ উদ্দীপনায় সাড়া দেবার ক্ষমতা, বহিস্থ উদ্দীপনায় সাড়া দেবার ক্ষমতা। এগুলো টুকটুক করে তোরা লিখে নে, খাতা একটু একটু করে পয়েন্ট করে নে, হ্যাঁ। সাড়া দেবার ক্ষমতা। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো যে পারবে করতে, সে হচ্ছে কি, জীব, লিভিং অর্গানিজম। জীবের ধর্ম কি কি একটু আগে আলোচনা করলাম আমরা। বৃদ্ধি, তাকে বৃদ্ধি হতে হবে, তার যেরকম ভাবে তার জন্ম হবে সেই একই সাইজ তার থাকবে না, তার সাইজ বাড়বে। রিপ্রোডাকশন হবে, জনন করতে পারবে, করে নিজের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারবে, তাই তো। মেটাবলিজম হবে, বিপাক বা মেটাবলিজম হবে। নেক্সট হচ্ছে সেলুলার অর্গানাইজেশন, তার শরীর কোষীয় সংগঠন হতে হবে, অর্থাৎ তার শরীর কোষ দিয়ে তৈরি হতে হবে, তার প্রোটোপ্লাজম থাকতে হবে, তার সাইটোপ্লাজম থাকতে হবে, এইগুলো থাকতে হবে। এবং এই কারণে ভাইরাস ইজ নট আ লিভিং অর্গানিজম। ভাইরাসের দেহে কোনো ভাইরাস তো দেহই হয় না, ওদের যে গঠনটা সেখানে কোনো রকমের আমরা কোষ দেখতে পাই না। এবং অবশ্যই সংবেদনশীলতা, কনসিয়াসনেস। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলতেন, যে তোদের চৈতন্য হোক, তাই না? তো কনসিয়াসনেস মানে হচ্ছে সেই চৈতন্য, চেতনা, ঠিক আছে। আমাদের তো আজও চেতনা হয়নি, আমরা আজও কার সামনে কি কথা বলা উচিত, কার সামনে কি কথা বলা উচিত নয় সেটাই বুঝতে পারি না। আমরা আজও মানুষকে ছোট করে কথা বলে চলি, আমরা লোককে অপমান করে চলি, এ করে চলি। তো এই যে চেতনা, যেটা মানুষকে অন্যান্য প্রাণীদের থেকে একটু আপলিফট করার কথা, ঠিক আছে, করে না। তো যাই হোক, তো এইটা হওয়া উচিত ছিল, হয় না আমাদের। যাই হোক, এখানে আমরা ফিলোসফি ক্লাস করছি না, আমরা এখানে কি ক্লাস করছি, বায়োলজি ক্লাস করছি। এবং কনসিয়াসনেস বলতে বোঝাচ্ছে যে কোনো ধরনের কনসিয়াসনেস, অর্থাৎ বাইরের টেম্পারেচার কেমন, লাইট আছে না নেই, লাইটের রেসপন্সিবিলিটি, হ্যাঁ, সূর্যের আলো আছে কি নেই, দিন বড় হচ্ছে না রাত বড় হচ্ছে, হ্যাঁ, জল আছে কি না, কি আছে, এই যে কনসিয়াসনেস, আমার চারপাশে কি আছে, এই চারপাশে যদি যা আছে তুমি যদি সেন্স করতে পারো, একটা গাছও সেন্স করতে পারে, একটা ব্যাকটেরিয়াও সেন্স করতে পারে, তাহলে তাকে আমরা কি বলবো, কনসিয়াসনেস। এবং কনসিয়াসনেস না থাকলে তাকে আমরা জীব বলতে পারি না। বোঝা গেল? তাহলে এই যে ধর্মগুলো আমরা পেলাম একটা একটা করে, এই ধর্মগুলো আমরা একটু একটু করে পড়াশোনা করব। ফার্স্ট হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দুটো আলাদা জিনিস। গ্রোথ মানে কি, বৃদ্ধি, তাই তো। গ্রোথ মানে বৃদ্ধি। কিন্তু ডেভেলপমেন্ট মানে কিন্তু বিকাশ, দুটো আলাদা শব্দ, ঠিক আছে। তোমাদের এই বছরই প্লান্ট ফিজিওলজির আন্ডারে পড়তে হবে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, দুটো আলাদা জিনিস। বৃদ্ধি মানে কি, বৃদ্ধি মানে হচ্ছে যেটা মাপা যায়,
হ্যাঁ, আমার দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হলো, আমার শরীরের ওজন কতটা বৃদ্ধি পেল, এগুলো হচ্ছে যেগুলো মাপা যায়, পরিমাপযোগ্য যে প্যারামিটার্সগুলো আছে যেগুলো দেখা যায় এবং যেগুলো চোখে দেখা যায়, প্রত্যক্ষ করা যায় যে এইটা ও এতটা লম্বা হলো বা এই গাছটা এতটা বড় হলো, গাছটা ফলটা এতটা ভারী হলো, এই জিনিসগুলো, এবং আমাদের শরীরে এত ওজন হলো। ঠিক আছে, আমি মোটা হয়ে যাচ্ছি দিনকে দিন, খুব দুঃখের কারণ এটা, আমাকে একটু ব্যায়াম ঠ্যাম করতে হবে বলো। তো এটা হচ্ছে বৃদ্ধি, তাই তো, আমার ওজন বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু বিকাশ কি? বিকাশ হচ্ছে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট। বৃদ্ধি কিন্তু বিকাশের একটা পার্ট, বৃদ্ধি কিন্তু বিকাশেরই একটা পার্ট। বিকাশের মধ্যে বৃদ্ধিও পড়ছে, তার সঙ্গে আরো অনেক কিছু পড়ছে বিকাশের মধ্যে। তার মধ্যে কি একটা হচ্ছে মানসিক বিকাশ। ঠিক আছে, আমার বুদ্ধি, আমার চিন্তা, আমার স্মৃতি, আমার ডিসিশন নেবার ক্ষমতা, ঠিক আছে, উপস্থিত বুদ্ধি যেটাকে আমরা বলে থাকি, এই জিনিসপত্রগুলো, এবং আমার অ্যাজ আ হিউম্যান বিইং বা একটা কুকুরের অ্যাজ আ কুকুর, একটা বেড়ালের অ্যাজ আ বেড়াল, একটা বট গাছ একটা বট গাছ অ্যাজ আ বট গাছ, তার যে হোলিস্টিক ডেভেলপমেন্ট এবং তার যে পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার ক্ষমতা থেকে শুরু করে কোনো কিছুর প্রতি রেসপন্সিভ হওয়া, হতে পারার ক্ষমতা এবং সেলফ কন্ট্রোল করার ক্ষমতা, এই জিনিসগুলো সবটার কিন্তু বিকাশের মধ্যে। তো বিকাশ হচ্ছে একটা 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 সামগ্রিক একটা সামগ্রিক পূর্ণতা দেয় আমাদেরকে বিকাশ। ঠিক আছে, তো চিন্তা, আমি কালকে 5 কেজি চিন্তা করলাম, এটা কোনো মানে হয়? এটা কোনো মানে হয় না, কারণ চিন্তা, স্মৃতি, বুদ্ধি এগুলো মনে পরিমাপ করা যায় না, যেটা দৈর্ঘ্য বা ওজন পরিমাপ করা যায়, তাই তো। তাহলে বৃদ্ধি এবং বিকাশ দুটো কিন্তু আলাদা জিনিস এবং আলাদা করে পড়বে, ভালো করে বুঝে পড়বে। ঠিক আছে, আর নর্মালি বায়োলজির ক্ষেত্রে আমরা বৃদ্ধি বলতে যেটাকে বোঝাই সেটা হচ্ছে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া এবং প্রোটোপ্লাজমিক গ্রোথ। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষের মধ্যে এই যে সেল মেমব্রেনের মধ্যে যা রয়েছে, এই সেল মেমব্রেনটার মধ্যে যা রয়েছে পুরোটা প্রোটোপ্লাজম। ক্লিয়ার? এবার ওখান থেকে তুই নিউক্লিয়াস আর ভ্যাকিউল বাদ দিয়ে দে, তাহলে বাদ বাকি যেটা পড়ে রইল দ্যাট ইজ সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম থেকে সেলের নিউক্লিয়াস এবং ভ্যাকিউল, গহ্বর যদি বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে দ্যাট ইজ সাইটোপ্লাজম। আবার আছে, আমরা গ্লাইকোলাইসিসে দেখবো যে সাইটোপ্লাজম থেকে আবার মাইটোকন্ড্রিয়া বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সাইটোজল। ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে, তো এই 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 যে প্রোটোপ্লাজম মানে সেলের মধ্যে যা যা থাকে, তো এই সেলের মধ্যে যা যা থাকে এর যদি গ্রোথ হয় সেটা একটু বৃদ্ধি। বৃদ্ধি আরেক রকম ভাবে হতে পারে, সেটা হচ্ছে সেল ডিভিশন যদি হয়, সেল ডিভিশন হলেও বৃদ্ধি হবে, তাই তো। ভেরি গুড, চলো নেক্সট। কেমন লাগছে তোমাদের নিচের ফার্স্ট ক্লাস? কমেন্টে জানাবে কিন্তু। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার, গল্পের মতো চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশ কিছু ইনফরমেটিভ জিনিসপত্র আসে। এর পরের স্লাইডগুলোতে আমি আসবে, সেগুলো কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। বেশ কিছু ইনফরমেটিভ জিনিসপত্র আসে, ওগুলো কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট হচ্ছে প্রজনন, রিপ্রোডাকশন, তাই তো, আমরা মাধ্যমিকে পড়ে এসেছি। রিপ্রোডাকশন আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার যে মূল প্রধান অস্ত্র, তাই না? তো রিপ্রোডাকশন কিরকম হয়? দুরকম হয়, আমরা মাধ্যমিকে পড়ে এসেছি। একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন, অর্থাৎ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন। অযৌন জনন আমরা কাকে বলবো? যেখানে দুটি জীবদেহ বা দুটি গ্যামেট এর কোনো ব্যাপার থাকবে না, এখানে একটি জনিত্রী জনু থেকেই, একটি জনিত্রী জীব থেকেই রিপ্রোডাকশন হচ্ছে, দুটো গ্যামেট লাগছে না, তাই তো। মনে আছে মাধ্যমিকে আমরা পড়তাম অযৌন জননের মধ্যে পড়তো দ্বিবিভাজন, আমাদের অ্যামিবাতে হতো, বহু বিভাজন প্লাজমোডিয়ামে হতো, বার্ডিং কোরকোদ্গম হতো আমাদের ইস্ট বা হাইড্রাতে, পুনরুৎপাদন হতো আমাদের প্ল্যানেরিয়াতে, খণ্ডীভবন হতো স্পাইরোগাইরাতে। তো এগুলো সব হচ্ছে অযৌন জনন। এবং আমাদের ফাঙ্গি ঠাঙ্গিগুলোতে, আমাদের ছত্রাক জাতীয় গাছগুলোতে হচ্ছে রেণু স্পোর উৎপাদন। এগুলো হচ্ছে অযৌন। আর যৌন জনন কাকে বলা হচ্ছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলা হচ্ছে? যেখানে একটা মেল গ্যামেট, এগুলো আস্তে আস্তে শেখ এখন থেকে, এই সাইনটার মানে হচ্ছে পুরুষ আর এই সাইনটার মানে হচ্ছে স্ত্রী। ঠিক আছে, একটা মেল গ্যামেট তৈরি হবে, একটা ফিমেল গ্যামেট তৈরি হবে এবং এদের মিলন হবে।
এদের মিলন হবে, যেটাকে বলা হয় কি সিনগ্যামি। এটাকে বলা হয় সিনগ্যামি। এবং সিনগ্যামি তো হয়ে একটা জাইগোট তৈরি হবে, একটা জাইগোট তৈরি হবে। ক্লিয়ার? এবং এই যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এগুলো কিন্তু আবার তৈরি হবে মিওসিস প্রসেসে। মিওসিস প্রসেসে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হবে, যে কারণে এগুলো হ্যাপ্লয়েড হয়, এগুলো হ্যাপ্লয়েড হয়, এবং জাইগোটটা হয় কি ডিপ্লয়েড। ক্লিয়ার? তাহলে প্রজনন জীবের একটা প্রধান, অন্যতম প্রধান ধর্ম। জীবের নেক্সট প্রধান ধর্ম, আরেকটা অন্যতম প্রধান ধর্ম কি, সেটা হচ্ছে বিপাক ক্রিয়া। বিপাক ক্রিয়া ব্যাপারটা কি? মেটাবলিজম, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি কথাটা, কিন্তু মানেটা আমরা কিন্তু খুব একটা ক্লিয়ারলি সবাই হয়তো জানি না। তো এই যে বিপাক বা মেটাবলিজম, এটা কি? আমাদের কোষের মধ্যে অনবরত যে কেমিক্যাল রিয়াকশনসগুলো হয়ে চলেছে, যে কারণে আমরা বেঁচে আছি, আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, আমরা শ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছি সেই অক্সিজেনগুলো ইউজড হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং সেটা আবার বেরিয়ে আসছে, আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এই যে তৈরি হচ্ছে, এই জিনিসপত্রগুলো হচ্ছে বিপাক। সো বিপাক বা মেটাবলিজম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতক্ষণ তোর একটা সেলে মেটাবলিজম হবে বুঝবি ততক্ষণই সেলটা অ্যাক্টিভ এবং সেলটা জীবিত। যেদিন মেটাবলিজম বন্ধ হয়ে যাবে সেলের কি হবে? মৃত্যু ঘটবে, তাই তো? আচ্ছা, বিপাকটাকে আমি একদম সহজ গল্পের মতন করে বলি তোদের। কি হচ্ছে ব্যাপারটা, যে এই যে ধর আমরা কি খাই, সকাল থেকে রাত আমরা কি খাই? আমরা ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, ডিম যাই খেয়ে থাকি না কেন, আমরা কি খাচ্ছি? আমরা হয় উদ্ভিদ কোষ খাচ্ছি, নয়তো প্রাণী কোষ খাচ্ছি, তাই তো? আমরা কি মানুষ খাচ্ছি? আমরা কি ক্যানিবাল? ক্যানিবালিজম তো আমরা দেখাই না, মানুষ খাচ্ছি না। কিন্তু ভেবে দেখ একটা জিনিস, হয়তো কখনো আগে ভাবিসনি, যে খাবারগুলোই আমরা খাই না কেন সেই খাবারগুলো হজম হবার পর কিছু তো একটা হচ্ছে শরীরে, যার মাধ্যমে আমারই কোষ তৈরি হচ্ছে, মানুষেরই কোষ তৈরি হচ্ছে। আমি ভাত খাচ্ছি বলে আমার শরীরে কি ধান গাছের কোষ তৈরি হচ্ছে? হচ্ছে না, কিন্তু আমি খাচ্ছি তো ধান গাছের কোষটা। কি করে এই ম্যাজিকটা হচ্ছে? আমি মুরগি খাচ্ছি, আমি মাংস খাচ্ছি, তারপরে আমার কি করে শরীরে মানুষেরই কোষ তৈরি হচ্ছে? তার মূলে রয়েছে বিপাক, মেটাবলিজম। কিরম হয় দেখবি, এই যে লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী ঠাকুর প্রতিমাগুলো বিক্রি হয়, সব তো বিক্রি হয় না হয়তো, তারপর কি সেগুলো ফেলে দেবে নাকি? সেগুলো কিন্তু আবার ফিরে যাবে কুমোরের কাছে, ওটাকে গলিয়ে মাটি করবে, মাটি গলিয়ে আবার সরস্বতী পুজোতে সরস্বতী ঠাকুর তৈরি করবে। মাটিটা তো সেম। সিমিলারলি তুই যে খাবারটা খাচ্ছিস সেই খাবারের যে মূল উপাদানগুলো, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল, জল, এর বাইরে কিন্তু আমরা বেসিক্যালি কিছু খাই না। তুই বিরিয়ানি খা, তুই জল মুড়ি খা, তুই কিন্তু বেসিক্যালি এই 6টা জিনিসেরই পারমুটেশন কম্বিনেশন খাচ্ছিস। ক্লিয়ার? তাহলে এই যে আমরা এগুলো খাচ্ছি, এই খাবারগুলো আমাদের শরীরে ঢুকছে, ভাঙছে, আবার তৈরি হচ্ছে। কি তৈরি করছে? মানুষের কোষ তৈরি হচ্ছে, কারণ আমাদের সেই রকম জেনেটিক মেকানিজম আছে শরীরে, সেই কারণে তৈরি করছে, তাই তো? তো এই যে আমাদের মেটাবলিজম হচ্ছে শরীরে, এই মেটাবলিজমের জন্য এটা সম্ভব হচ্ছে। তাহলে মেটাবলিজমের দুটো স্টেপ এতক্ষণে তুই ধরে ফেলতে পেরেছিস। লক্ষ্মী ঠাকুরগুলোকে গলিয়ে 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 সব মাটি করলাম, আবার সেই মাটিগুলো দিয়ে সরস্বতী ঠাকুর তৈরি করলাম, তাই না? তাহলে মেটাবলিজম দু প্রকার, একটা হচ্ছে ক্যাটাবলিজম, যেখানে ভাঙা হচ্ছে জিনিসপত্র, দ্যাট ইজ ক্যাটাবলিজম, বা বাংলায় বলে কি অপচিতিমূলক বিপাক। অপচিতিমূলক বিপাক, ঠিক আছে? আর একটা হচ্ছে অ্যানাবলিজম। এটাতে কি হচ্ছে? উপচিতিমূলক বিপাক। বুঝতে পারলাম? এই ক্যাটাবলিজমে আমাদের কি হচ্ছে? ক্যাটাবলিজমে আমাদের দেহের শুষ্ক ওজন হ্রাস পেয়ে যাচ্ছে, কারণ কোনো একটা কিছু ভেঙে যাচ্ছে। কিসে কিসে ভাঙবে এখানে? যেমন ধরো শ্বসন, রেচন, এগুলোতে আমাদের দেহের শুষ্ক ওজন হ্রাস পায়, ক্যাটাবলিজম। আর অ্যানাবলিজম মানে সিনথেসিস, কিছু তৈরি হচ্ছে, নতুন কিছু তৈরি হচ্ছে। এর উদাহরণ কি হবে অ্যানাবলিজমের? সালোক সংশ্লেষ, পুরোটা লিখছি না,
পুষ্টি, নিউট্রিশন যেটা আমাদের, এর ফলে আমাদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই তো? তাহলে বিপাকের দুরকম প্রসেস, একটা হচ্ছে ক্যাটাবলিজম, একটা হচ্ছে অ্যানাবলিজম। তাহলে 3 নম্বর আমাদের মূল যে ইম্পর্টেন্ট ধর্ম, জীবের ধর্ম হয়ে গেল। এবারে 4 নম্বর ধর্ম। 4 নম্বর ধর্ম কি? কোষীয় সংগঠন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোষীয় সংগঠন অর্থাৎ দেহ কোষ দ্বারা তৈরি হতে হবে। অ্যানিমাল কিংডমে আমরা দেখবো যে এই যে কোষীয় সংগঠন প্রথমে থাকে, একদম স্পঞ্জ পরিফেরারদের ক্ষেত্রে শুধুমাত্র দেহ কোষ দিয়েই তৈরি, কিন্তু অ্যাটলিস্ট কোষ থাকতেই হবে, কলা অঙ্গতন্ত্র না থাকুক, কিন্তু কোষ কিন্তু থাকতেই হবে, কোষ বা সেল, তাই তো? সেল। তো এই কোষের আন্ডারে কি থাকে? কোষের আন্ডারে থাকে কলা। আন্ডারে না, এটা বলাটা ভুল, বা মানে অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় একটা কলা, তাই তো? অনেকগুলো কোষ নিয়ে একটা কলা তৈরি হয়, যে কোষগুলো কি রকম হয়? কার্যগতভাবে সেম, অর্থাৎ একটাই কাজ করছে বেসিক্যালি। অনেক রকম কোষ তারা সম্মিলিতভাবে একটা যখন কাজ করে তখন তাকে বলা হয় কলা। যেমন উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা, স্থায়ী কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা। আমাদের ক্ষেত্রে আমাদের অ্যারিওলার কলা, অ্যাডিপোজ কলা, কানেকটিভ টিস্যু যোগ কলা, এপিথেলিয়াল কলা, এগুলো আছে, স্নায়ু কলা, পেশি কলা। এবং একই ধরনের অনেকগুলো কলা মিলে তারপর কি তৈরি করবে? অঙ্গ, অর্গান। ক্লিয়ার? একই ধরনের অনেকগুলো অঙ্গ একসঙ্গে, যাদের একটা বেসিক কাজ, যেমন আমাদের বৃক্ক, গোবিনী, ইউরেটার মূত্রথলি এবং ইউরেথ্রা মূত্রনালী, এই পুরোটা নিয়ে হচ্ছে কি তৈরি হচ্ছে? আমাদের রেচনতন্ত্র। তাই তো আমাদের হার্ট, ব্লাড ভেসেলস, এগুলো নিয়ে আমাদের কি তৈরি হয়েছে? সংবহন তন্ত্র। তাহলে এই যে তন্ত্র মানে সিস্টেম হলো। এরকম আবার অনেকগুলো সিস্টেম জুড়ে আমাদের, যেমন পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, জনন তন্ত্র, সংবহন তন্ত্র, স্নায়ুতন্ত্র, শ্বসন তন্ত্র, অন্তঃক্ষরা তন্ত্র, এই সব নিয়ে তৈরি হয় একটা দেহ বা বডি। তাহলে হায়ারার্কিটা বোঝার চেষ্টা কর। কোষ, একই রকমের অনেকগুলো কোষ দিয়ে তৈরি হচ্ছে কলা, একই রকমের অনেকগুলো কলা দিয়ে তৈরি হচ্ছে অঙ্গ, একই রকমের অনেকগুলো অঙ্গ দিয়ে তৈরি হচ্ছে তন্ত্র, এবং একই রকমের অনেকগুলো তন্ত্র দিয়ে তৈরি হচ্ছে একটা পূর্ণ জীব দেহ। তো এখানে সবটা সবারই থাকবে তার কোনো মানে নেই, কিন্তু কোষটা থাকতেই হবে। যদি জীব হও তুমি, তাহলে তোমার কোষ থাকতেই হবে, কোষবিহীন জীব হতে পারে না কখনো। বলতে পারলাম। নেক্সট, লাস্ট, সংবেদনশীলতা। মানে এটা যদি তুই সাইকোলজিতে দেখিস তাহলে তো মানুষের সংবেদনশীলতা, আমরা বলি না যে ও খুব সেন্সিটিভ, ওকে বেশি মানে ওর সামনে বেশি উল্টোপাল্টা কথা বলিস না, ও ইমোশনাল হয়ে যাবে, সেন্সিটিভ হয়ে যাবে। তো এবং তোরা এখন যে বয়সটাতে আছিস প্রচণ্ড সেন্সিটিভ। এখন দেখবি বাবা মায়ের একটু এদিক থেকে ওদিক কিছু বললেই কারণ হয় না, মাথার মধ্যে আগুন জ্বলে যায় মনে হয়, বা খুব রাগ হয়, বা খুব চেঁচামেচি করি আমরা। আবার উল্টোটাও হতে পারে, খুব চুপচাপ হয়ে গেলাম, কথা বলা বন্ধ করে দিলাম, ডিপ্রেসড হয়ে গেলাম, এই জিনিসপত্রগুলো হয়। তো ওটা এক ধরনের সংবেদনশীলতা। কিন্তু আমরা বায়োলজিতে যে সংবেদনশীলতাটা পড়বো সেটা হচ্ছে যে তাকে যদি আমি একটা স্টিমিউলাস দিই, সে সেটাতে রেসপন্স করছে কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ একটা উদ্ভিদ যে আলো দেখলে যেদিকে আলো হয় সেই দিকে বেঁকে যায়, এটাকে কি বলা হয়? এই বৃদ্ধিটাকে কি বলা হয়? কমেন্টে লেখো। যে উদ্ভিদের যে কাণ্ড সেটা আলোর দিকে বেঁকে যাচ্ছে, সেটাকে কি বলা হয়? কমেন্টে সবাই লিখবে। তো এগুলো হচ্ছে সংবেদনশীলতা। এবং আমাদের এটা গর্বের বিষয় যে আমাদের বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে উদ্ভিদেরও সংবেদনশীলতা আছে, তারাও কিন্তু স্টিমিউলাস বা উদ্দীপকের প্রতি ভীষণভাবে সংবেদনশীল, তারা উত্তেজনায় সাড়া দেয়, উত্তেজিতা ধর্ম বলা হয় এটাকে। তো এটা কিন্তু ব্যাকটেরিয়া থেকে শুরু করে বটগাছ সবার মধ্যেই এই ধর্মটা বিদ্যমান। সেটা হচ্ছে কি? সংবেদনশীলতা। আচার্য জগদীশচন্দ্র বসু কি বলেছিলেন? উনি কিন্তু এই যে বাংলায় বিজ্ঞান চর্চা, যে মিশনটা নিয়ে আমাদের SOE বাংলা, উনি কিন্তু বাংলায় বিজ্ঞান চর্চার ব্যাপারে ভীষণভাবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। উনি বাংলায় প্রচুর বিজ্ঞানের প্রবন্ধ লিখেছিলেন। এবং উনি একটা কথা বলতেন, কি জানো? সেটা বলতেন যে যারা বলে যে বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বিজ্ঞান জানে না, নয়তো বাংলা জানে না।
এটা আমাদের জগদীশচন্দ্র বসুর কথা। তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলায় যারা বিজ্ঞান পড়ো তারা নিজেদেরকে কখনো ভাববে না যে আমরা ওদের থেকে পিছিয়ে পড়ছি, কারণ বাংলায় যে ভাবনা চিন্তাটা করা যায়, বাংলায় পড়াশোনা করলে তুমি, এটা তোমার মাতৃভাষা, তাই না? এটাতে তুমি পড়াশোনা করলে তুমি যে চিন্তা ভাবনাটা করতে পারো, এটা কিন্তু একটা অন্য ভাষায় পড়লে এই চিন্তা ভাবনার মানে পরিধিটা অনেকটা কমে যায়। ক্লিয়ার? তো বাংলাতেই পড়বো, আমরা এনসিইআরটি পড়বো, বাংলাতে পড়বো, পড়ে আমরা নিট ক্র্যাক করবো। এটা আমাদের চ্যালেঞ্জ হওয়া উচিত, তাই না? এটা আমাদের চ্যালেঞ্জ হওয়া উচিত যে আমরা বাঙালির ছেলেমেয়ে, আমরা বাংলায় পড়াশোনা করব, বাংলায় পড়াশোনা করে আমরা নিট দেব। তার জন্য আমাকে এনসিইআরটি পড়তে হলে পড়বো। আমার তো ইংলিশ সাবজেক্ট আছে, আমার তো যথেষ্ট ইংলিশ পড়তে হয়। তাদের তো এখন বোধহয় শেক্সপিয়ারের নাটক টাটক থাকে না, আমাদের সময়ও ছিল, এখনো বোধহয় আছে ওগুলো। তাহলে একদমই এই জিনিসপত্রগুলো আমরা ভাববোই না, মাথায় আনবোই না এই ব্যাপারগুলো। এইবারে আসছে বায়োডাইভার্সিটি, জীবজগতের যে বৈচিত্র্য, সেই জীবজগতের বৈচিত্র্য সম্পর্কে একটু জানা, একটু বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কি বলা হচ্ছে, দ্য নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজমস প্রেজেন্ট অন আর্থ রেফার টু বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্য, কোন বিজ্ঞানী প্রথম এই জীববৈচিত্র্য টার্মটা ইউজ করেছিলেন? কমেন্টে লিখবে, এটা মাধ্যমিকের পড়া, মাধ্যমিকের লাস্ট চ্যাপ্টারের পড়া, তাই না? তো লেখো, জীবজগতে বৈচিত্র্য, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য কিন্তু অনেক ধরনের হতে পারে, অনেক এর কি বলবো আমি, অনেক স্টেপ থাকে, অনেক অ্যাসপেক্টে এর ভাগ করা যেতে পারে। এক যেতে পারে এটার আমাদের জিনগত বৈচিত্র্য, একটা হতে পারে আমাদের প্রজাতিগত বৈচিত্র্য, একটা হতে পারে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কি? জেনেটিক ভেরিয়েশন, যে একই প্রজাতির মধ্যে যে জেনেটিক ভেরিয়েশনসগুলো আসছে, যার ফলে প্রচুর 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 ব্রিড তৈরি হচ্ছে। ঠিক আছে, ধানের কত রকম ব্রিড হয়, কুকুরের কত রকম ব্রিড হয়, অ্যালসেশিয়ান, কত রকমের বুলডগ, গোল্ডেন রিট্রিভার, কত রকমের ব্রিড হয়, তাই না? একটা প্রজাতিগত বৈচিত্র্য, কত রকমের প্রজাতি হয় একটা জীবের ক্ষেত্রে, তাই না? আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তার মধ্যে আবার পড়ে আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য। এগুলো তোদের নিটের জন্য ক্লাস 11এই পড়তে হবে না, এগুলো ক্লাস 12-এ আমরা পড়বো ডিটেইলড। ঠিক আছে, এখন এগুলো লাগবে না। আমাদের ক্লাস 12 একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারই আছে, যার নামই হচ্ছে জীবজগতে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। ঠিক আছে, যারা এবছর নিট দিচ্ছিস তারা তো জানিসই, তাদের তো অলরেডি পড়া হয়ে গেছে। তাহলে জীবজগতে বৈচিত্র্য, এটা ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে কবে বলতো? এটাও কমেন্টে লিখবি, আমি বলবো না, এটাও কমেন্টে, দেখি কার জিকে কত স্ট্রং। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে কবে? আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে ডাইভার্সিটির ক্ষেত্রে, যে নাম্বার অফ স্পিসিস ডেসক্রাইবড ইজ 1.7 to 1.8 মিলিয়ন। এত রকমের স্পিসিস, ঠিক আছে, মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে কত মিলিয়ন স্পিসিস আমাদের ইয়েতে আছে, এগুলো ভালো করে মাথার মধ্যে বুঝতে হবে। এখানে কিছু বোঝার সেরকম নেই। যেটা এরপরে মেইন যে চ্যাপ্টারটা, এরপরে একদম যে টপিকটা, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিকে কি বলা হচ্ছে? ট্যাক্সোনমি হচ্ছে এই যে বায়োলজিক্যাল যে ডাইভার্সিটি, এত বিশাল একটা জীবজগৎ প্রান্তর জুড়ে, এই এত বিশাল জীবজগতের অধ্যয়ন যখন আমরা করব, তখন তো আমাদের কতগুলো স্ট্র্যাটেজি মেনে, কতগুলো বেসিক প্রিন্সিপাল মেনে অধ্যয়ন করতে আমরা ভুলিয়ে যাবে, যাতে খিচুড়ি হয়ে যাবে। তাহলে ব্যাকটেরিয়া কি, আমাদের গাছ উদ্ভিদকে, ছত্রাককে, প্রাণীকে, এই যে ভাগটা, এবং এই ভাগটা ভীষণ মেথডিক্যালি করতে হবে। এবং যখন আমরা সায়েন্স পড়ছি, আমাদের কতগুলো মেথড অ্যাপ্লাই করে না পড়লে কি হবে, জিনিসটা ফলপ্রসূ হবে না, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো রেজাল্ট পাবো না। তখন থেকে বিজ্ঞানীরা ভাবতে থাকলো যে কি করা যেতে পারে এই বিশাল বায়োডাইভার্সিটিটাকে বোঝার জন্য এবং এটাকে সেগমেন্টে ভাগ করে করে পড়ার জন্য। তখন ওরা একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করলেন, দ্যাট ইজ ট্যাক্সোনমি। মানে ট্যাক্সোনমিতে কি বলা হচ্ছে? ইট ইজ দ্য স্টাডি অফ আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ, ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ, এবং নোমেনক্লেচার, নামকরণ। কোনো একটা অর্গানিজম বা জীবের শনাক্ত করে, ক্লাসিফাই বা শ্রেণীবিভক্ত করে তাকে নামকরণ করা, এর যে সাবজেক্টটা, দ্যাট ইজ ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমির জনক কে? আধুনিক ট্যাক্সোনমির জনক
পরের পাতায় আছে। তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, দ্যাট ইজ সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স ট্যাক্সোনমির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি এর পরের স্লাইডেই বোধহয় আছে। আর সিস্টেমেটিক্স এটা একটা ল্যাটিন ওয়ার্ড, সিস্টেমা থেকে এসছে। সিস্টেমা মানে হচ্ছে, অবভিয়াসলি তোরা জানিস একটা সিস্টেম মানে কি, সিস্টেম মানে হচ্ছে একটা সিস্টেমিক অ্যারেঞ্জমেন্ট, একটা সাংগঠনিক সজ্জা, তাই তো? তো সিস্টেমেটিক্সে এক্সট্রা কি হলো ট্যাক্সোনমি থেকে? ট্যাক্সোনমি মানে হচ্ছে তুই একটা মানুষ, তোকে আমি দেখে চিনলাম, আইডেন্টিফাই করলাম যে এটা মানুষ, ক্লাসিফাই করে দিলাম যে এই অ্যানিমাল কিংডমের মধ্যে পড়বে, অ্যানিমাল একটা, তাই তো? আর নামকরণ করে দিলাম হোমোসেপিয়েন্স। আমার কাজ এখানে শেষ। সিস্টেমেটিক্স এসে বলছে এই কাজ তো করবোই, ট্যাক্সোনমি তো হবেই। তার সঙ্গে আমি এটা খুঁজে বার করার চেষ্টা করব যে তুমি এই প্রাণীটা, এই উদ্ভিদটা, এই জীবটা কোথা থেকে এসছে, তার এভলিউশনারি হিস্ট্রি, বিবর্তনগত ইতিহাসটা আমি জানতে চাইব। এইটা জেনে খুঁজে বার করা এটা কিন্তু একদিনের কাজ নয়। দিস ইজ ভেরি 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 টাফ। আজকে আমরা সবাই জানি, ছোটবেলা থেকে তোদের পড়ানো হয়েছে যে মানুষ এপ বা শিম্পাঞ্জি এদের এরকম ফ্যামিলি থেকে এসছে, তাই জন্য তোদের কাছে এগুলো খুব নর্মাল। বাট ভাব, যখন যে মানুষটা প্রথম এগুলো ডিসকভার করেছিল যে এইটা এরমভাবে এসছে, এই প্রাণীটা এবং এই প্রাণীটা এদের মধ্যে সাদৃশ্য আছে, এদের মধ্যে আছে, তাহলে এই যে খুঁজে বার করা, আমাদের বিবর্তনের ইতিহাসটা খুঁজে বার করা, দ্যাট ইজ নট আ ম্যাটার অফ জোক, তাই না? তাহলে সিস্টেমেটিক্সে কি বলা হচ্ছে যে ই ডিলস উইথ এভলিউশনারি রিলেশনশিপ, বিবর্তনগত ইতিহাস। এটাকে কি বলা হয়? এটার ভালো নাম, এটার সায়েন্টিফিক টার্ম হচ্ছে ফাইলোজেনি। তোরা মাধ্যমিকে পড়েছিলিস, মনে আছে? অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি করে। তো ফাইলোজেনি মানে হচ্ছে এভলিউশনারি রিলেশনশিপ। এই এভলিউশনারি রিলেশনশিপটাকে ট্যাক্সোনমির সঙ্গে জুড়ে দেয় হচ্ছে সিস্টেমেটিক্স। তাহলে সিস্টেমেটিক্স কি? আমি সবসময় এভাবে পড়াতে পছন্দ করি, একদম অঙ্কের ভাষায় করব। সিস্টেমেটিক্স ইকুয়ালস টু ট্যাক্সোনমি। এর মধ্যে ট্যাক্সোনমি তো পড়বেই, তার সাথে আর কি পড়বে? ফাইলোজেনি। সিস্টেমেটিক্স ইকুয়ালস টু ট্যাক্সোনমি প্লাস ফাইলোজেনি। ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিভাগ করা, চিহ্নিত করা, নামকরণ করা, তার সঙ্গে ফাইলোজেনি, বিবর্তনগত ইতিহাসটাকে জুড়ে দিলাম সিস্টেমেটিক্স। এই যে আমাদের গুরুদেব, এই চ্যাপ্টারের গুরুদেব ইনি, ঠিক আছে? এর নাম কি? এর নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞানী যিনি ট্যাক্সোনমির এবং ইনি একটা বই লিখেছিলেন সিস্টেমা ন্যাচুরি, আরেকটাও বই লিখেছিলেন স্পিসিস প্লান্টেরাম, স্পিসিস প্লান্টেরাম। এবং এখানে উনি প্রথম বলেছিলেন যে কিভাবে কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীর, সিস্টেমা ন্যাচুরিতে প্রাণীদের নিয়ে লিখেছিলেন, স্পিসিস প্ল্যান্টেরামে উদ্ভিদদের নিয়ে লিখেছিলেন, যে কিভাবে তাদের শ্রেণীবিভাগ করা উচিত, কিভাবে তাদের নামকরণ করা উচিত, নমেনক্লেচার কেমন হওয়া উচিত, এই বেসিক জিনিসপত্রগুলো উনি ভীষণভাবে সুন্দরভাবে এবং একদম সিস্টেমেটিক ওয়েতে করেছিলেন। ওই জন্য সিস্টেমা কথাটা রয়েছে, তাই না? তো ট্যাক্সোনমির বেসিক প্রপার্টি যেটা আগের পাতাতে আমরা দেখছিলাম, এক হচ্ছে ক্যারেক্টারাইজেশন, বৈশিষ্ট্যায়ন, একটা হচ্ছে শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন, একটা হচ্ছে শ্রেণীবিভাগকরণ বা ক্লাসিফিকেশন, এবং লাস্ট হচ্ছে নামকরণ বা নোমেনক্লেচার। প্রত্যেকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধর আমাদের বয়েজ স্কুল হয়, গার্লস স্কুল হয়, এরকম আলাদা হয়। তো ধর একটা ছেলেকে, একটা অনাথ বাচ্চাকে আমরা পেয়েছি, হ্যাঁ, ধর একটা 7-8 বছরের অনাথ বাচ্চা, তাকে আমরা পেয়েছি। তাহলে তার ফার্স্টে তার কতগুলো বৈশিষ্ট্য দেখে আমাকে বুঝতে হবে সে অনাথ, তার কেউ নেই, এইটা। সেকেন্ড, আমাকে তাকে দেখে বুঝতে হবে সে ছেলে না মেয়ে। সে যদি ছেলে হয় তাহলে আমি তাকে হয়তো বয়েজ স্কুলে নিয়ে যাবো। আমার ধরো আমি এমন একটা জায়গায় থাকি যেখানে কোয়েড স্কুল নেই, বয়েজ স্কুল হলে তাকে, সে যদি ছেলে হয় তাহলে তাকে বয়েজ স্কুলে নিয়ে যাবো, সে যদি মেয়ে হয় তাকে আমি গার্লস স্কুলে নিয়ে যাবো। তো সেইটা হচ্ছে বৈশিষ্ট্যায়ন, যে বৈশিষ্ট্যগুলো দেখে আমি বুঝতে পারবো প্রথমে। ক্লিয়ার? তারপরে আমরা তাকে আমি সেই স্কুলে যখন নিয়ে গেলাম, সেই স্কুলে তার বয়স জিজ্ঞাসা করবে,
তার যে বয়স সেই অনুযায়ী তো তাকে ক্লাসে ঢোকাতে হবে। তাকে তো ধর তার 8 বছর বয়স, তাহলে 8 বছর বয়স মানে সে 3 বা 4-এ ভর্তি হবে, তাই তো? তাহলে তার বয়স অনুযায়ী তাকে ভর্তি করলাম আমরা। এবারে স্কুল আইডেন্টিফাই করলো যে আচ্ছা এর বয়স হচ্ছে 8, তাহলে একে ওই ক্লাসে দাও। এই যে ক্লাসে দেওয়ার ব্যাপারটা ক্লাসিফিকেশন, একে 3-তে দাও ওর বয়স অনুযায়ী, 2-তে দাও বা 4-এ দাও, যেমন হবে আর কি, যা বয়স হবে দিলাম শ্রেণী বিভাগ। এবং তাকে নাম দিতে হবে, যদি তার নাম থাকে তো খুব ভালো, যদি নাম না থাকে তাহলে তাকে নাম দিতে হবে। আর একটা হচ্ছে তাকে যতই নাম দাও, সমস্যাটা হচ্ছে যেটা স্কুলের বেসিক আইডেন্টিটি রাখতে হয়। স্কুলের বেসিক আইডেন্টিটি সেটা কি? সেটা হচ্ছে তার রোল নাম্বার, ক্লাস, সেকশন, রোল নাম্বার, তাই না? কারণ এটা তুই ভেবে দেখ, এটা একটা বাচ্চাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। পৃথিবীটা যখন তুই ভাববি, এত বড় পৃথিবী, রবীন্দ্রনাথ বলেছিলেন বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, তাই তো? তাহলে এই যে এত বড় পৃথিবী, এই এত বড় পৃথিবীর তোমার কি বলে যে কোথায় কোন বিজ্ঞানী কাকে কি নাম দিচ্ছে, এটা তো অসম্ভব। অন্তত এখন ইন্টারনেট আছে বলে তাও আমরা জানি, আগে তো আমরা তাও জানতাম না। তাহলে একটা ইউনিভার্সাল নাম তোমাকে দিতে হবে, এমন একটা নাম যেটা সারা পৃথিবী চেনে। তাই জন্য নোমেনক্লেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট বলছে দ্য সিস্টেম অফ নেমিং উইথ 2 কম্পোনেন্টস ইজ কল্ড বাইনোমিয়াল নোমেনক্লেচার। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ, দ্বি মানে দুই, দ্বিপদ নামকরণ। তো এই যে সারা পৃথিবীর সবার কাছে বোধগম্য হওয়ার জন্য একটা স্পেসিফিক নিয়ম প্রবর্তন করে দেওয়া, যে এই নিয়ম অনুযায়ী নোমেনক্লেচার হবে, তাই না? তাহলে এই নামকরণ করে দেওয়া এটাও কিন্তু লিনিয়াস করেছিলেন, কার্লাস লিনিয়াস, উনি দ্বিপদ নামকরণের কথা বলেছিলেন। এই যে কি কিউট করে দেওয়া আছে, দেখ এই যে আমটা বলছে হাই আই এম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তখন মৌমাছিটা বলছে হাই আই এম এপিস ইন্ডিকা। তো এই যে ইন্ডিকা কেন? ইন্ডিকা হচ্ছে এরা ইন্ডিয়ান ব্রিড বলে ইন্ডিকা। তো এই যে দুটো করে পদ ইউজ করা, তাই না? এবং প্রথমটার নাম হচ্ছে জেনাস বা গণ, ম্যাঙ্গিফেরা হচ্ছে আমের গণ বা জেনাস, আর এপিস হচ্ছে মৌমাছির জেনাস, আর ইন্ডিকা হচ্ছে স্পিসিস। আমের ক্ষেত্রে স্পিসিসের নেম ইন্ডিকা এক্ষেত্রে, এবং এক্ষেত্রে এটা ইন্ডিয়ান মৌমাছি, তাই জন্য এটা হচ্ছে ইন্ডিকা, এপিস ইন্ডিকা। তো এই দ্বিপদ নামকরণ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে একটা ইউনিভার্সাল, যে নামে সবাই, ধর তোকে বাড়িতে একটা যা খুশি ডাক নাম দিয়ে ডাকে, ঠিক আছে, বাবলু, পুচকি, যা খুশি নাম ধরে ডাকলো, কিন্তু এটা তো স্কুলে ডাকবে না, স্কুলে তোর একটা স্পেসিফিক নাম হবে, সেই স্পেসিফিক নামটাই তোর স্কুলের নাম থাকবে, সেটাই তোর পরবর্তীকালে কলেজে যাবি তখন সেই কলেজের নাম হবে। তোর ধর আধার কার্ডে থাকবে, ভোটার কার্ডে থাকবে, পাসপোর্টে থাকবে, ড্রাইভিং লাইসেন্সে থাকবে, আমাদের সব জায়গায় আমাদের একটা অফিসিয়াল নেম। তো এই এপিস ইন্ডিকা হচ্ছে অফিসিয়াল নেম। একে আমরা বাংলায় বলি মৌমাছি, ইংরেজিতে বলি হানিবি, কিন্তু এটা তো অফিসিয়াল নেম লাগে, এটা হচ্ছে সেই সায়েন্টিফিক নেম বা অফিসিয়াল নেম। এবং এই অফিসিয়াল নেম দেবার কিন্তু বেশ কতগুলো নিয়মাবলী তো আছেই, তার সঙ্গে যেটা আছে কতগুলো সংস্থা আছে যারা এই নামের ব্যাপারগুলো দেখে। যেমন যত রকমের উদ্ভিদ আছে তাদের নাম দেয় ICBN, ইন্টারন্যাশনাল কোড ফর বাইনোমিয়াল নোমেনক্লেচার, ঠিক আছে, ICBN। এবং বোটানিক্যাল, সরি বাইনোমিয়াল নয়, বোটানিক্যাল, সরি, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, তাই তো? বোটানি মানে হচ্ছে উদ্ভিদ, বোটানি মানে আমরা জানি যে উদ্ভিদ বিদ্যা। তাহলে উদ্ভিদের নামকরণ করার জন্য যে সংস্থাটা, তার নাম হচ্ছে বোটানি, ICBN, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। আর প্রাণীদের ক্ষেত্রে জু মানে হচ্ছে প্রাণী, জু মানে চিড়িয়াখানা, তাই না? চিড়িয়াখানাতে প্রাণী থাকে। জুলজিক্যাল মানে হচ্ছে, জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা। জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা।
তো প্রাণীদের নামকরণ করার জন্য ICZN, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোর ফুল ফর্ম দেয়। তো যেমন আম গাছের সাইন্টিফিক নেম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা কে দেবে? ICBN দিয়েছে। এবং প্যান্থেরা টাইগ্রিস, এটা আমাদের বাঘের বিজ্ঞানসম্মত নাম, তো বাঘের বিজ্ঞানসম্মত নাম ICZN দেবে। বোঝা গেছে? চলো এইবারে আসছে এটা সায়েন্টিফিক নেম কিভাবে লেখা উচিত, তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস। প্রথম কি বলছে যে সব সময় মনে রাখবে এটা ল্যাটিন থাকতে হবে। আমাদের যে সায়েন্টিফিক নেম হতে হয় সেই সায়েন্টিফিক নেমগুলো কিন্তু ল্যাটিন হতে হয়। অর্থাৎ ম্যাঙ্গো হচ্ছে ইংলিশ কথা, তার ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ম্যাঙ্গিফেরা। ইন্ডিকা হচ্ছে ইন্ডিয়ার ল্যাটিনাইজড ভার্সন। টাইগ্রিস, টাইগার কথাটা হচ্ছে ইংলিশ, টাইগ্রিস হচ্ছে ল্যাটিনাইজড। তাহলে ল্যাটিনাইজ করতে হবে, ঠিক আছে? এটা চাপিয়ে দেওয়া নিয়ম, এটা কিছু করার নেই ভাই, এটা মেনে চলতে হবে আর কি। ক্লিয়ার? আচ্ছা, যখন টাইপ করব আমরা, এখানে রিটেন মানে কিন্তু কম্পিউটারাইজড টাইপিং, ঠিক আছে? এখানে রিটেন মানে টাইপিং। যখন আমরা টাইপ করব কম্পিউটারে তখন ইটালিক্সে টাইপ করব। ক্লিয়ার? আর যখন হাতে লিখব, আমি লিখে দিচ্ছি এখানে আমাদের বিজ্ঞানসম্মত নামটা লিখি, এইটা না করলে যত নাম্বার থাকবে, যদি 1 নাম্বার থাকে 1 নাম্বারে 1-এ 0 হয়ে যাবে কিন্তু, যদি আমি আন্ডারলাইন না করি। কিন্তু বইয়ে যখন দেখবি তখন কিন্তু বইয়ে আন্ডারলাইন করা থাকে না। কেন? কারণ যখন ছাপার অক্ষরে আমরা দেখবো তখন কিন্তু আমাকে ইটালিক্স ইউজ করতে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি না ইটালিক্স, একটু বেঁকে বেঁকে যায় শব্দগুলো, এই যে আগের পাতায় ছিল, এই যেগুলো একটু বেঁকানো আছে, একটু বেঁকানো, এগুলো ইটালিক্স বলা হচ্ছে, এটাকে ইটালিক্স করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দুটো ওয়ার্ড, বাইনোমিয়াল না, দুটো ওয়ার্ড। হোমোটা হচ্ছে আমাদের জেনাস, দিস ইজ কল্ড জেনারিক নেম, গন। এবং সেকেন্ড ওয়ার্ড দ্যাট ইজ স্পেসিফিক এপিথেট, দিস ইজ স্পিসিস, এটা হচ্ছে আমাদের প্রজাতি, এটা হচ্ছে আমাদের প্রজাতির নাম। তোরা ক্লাস 12-এ দেখবি আরো পাবি এই হোমোসেপিয়েন, হোমোর আন্ডারে হোমো হচ্ছে জেনাস, হোমো হচ্ছে আমাদের গন। এই হোমোর আন্ডারে দেখবি পাবি হোমো নিয়েন্ডারথালেন্সিস, হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, এরকম অনেকগুলো হয়। তো হোমোর সেপিয়েন্সটা হচ্ছে আমাদের আজকের মানুষ। অ্যাকচুয়ালি আমাদের সায়েন্টিফিক নেম কি জানিস? আমাদের সায়েন্টিফিক নেম হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, কিন্তু এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের সায়েন্টিফিক নেম, এক সেকেন্ড, আমাদের সায়েন্টিফিক নেম হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। আমাদের ওটা সাবস্পিসিস আছে, স্পিসিসের আন্ডারে আবার সাবস্পিসিস হতে পারে, কিন্তু ওটাকে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, ত্রিপদ নামকরণ বলা হয়। আর একটা জিনিস খেয়াল কর, আমি কিন্তু শুধুমাত্র জেনাজের নামটার, জেনাজের যে প্রথম লেটারটা সেটাই শুধুমাত্র ক্যাপিটাল লেটার লিখেছি, আর কিচ্ছু কিন্তু আমি ক্যাপিটাল লেটারে লিখিনি। বাকি দেখ এগুলো সব স্মল লেটারে, ছোট হাতের লেখা হবে, এবং এই প্রজাতির প্রথম অক্ষরটাও কিন্তু ছোট হাতের হবে, এটা কিন্তু বারবার বলছি আমি। একমাত্র যদি অথার্স নেম থাকে, যদি কোনো বিজ্ঞানীর নাম থাকে, হ্যাঁ, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, লিন ফর লিনিয়াস, তখন কিন্তু আমাকে 3বার আন্ডারলাইনও করতে হবে, তাই নিয়ম মানতে হবে। শুধু এই যে সায়েন্টিস্টের নেমে প্রথম অক্ষরটা কিন্তু আমাকে ক্যাপিটাল দিতে হবে। কিন্তু স্পিসিসে কোনো ক্যাপিটাল লেটার থাকবে না, বারবার বলছি, স্পিসিসে কোনো ক্যাপিটাল লেটার থাকবে না। আর জেনাজে শুধু প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, আর কোনো লেটার কিন্তু ক্যাপিটাল হবে না। এই বড় হাতের কোনগুলো হবে, ছোট হাতের কোনগুলো হবে, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। শুধুমাত্র গণের প্রথম অক্ষরটাই বড় হাতের হবে, বাদ বাকি সমস্ত ছোট হাতের হবে। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তাই জন্য এখানে দেখা যাচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, হোমো সেপিয়েন্স লিন, এই যে লিন সায়েন্টিস্টের নাম, এটা এখানে টাইপ করা আছে বলে আমরা বিয়ে করছি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে এখানে এটা পুরোটা আন্ডারলাইন করা আছে, এটা তো পুরোটা আন্ডারলাইন হবে না, জেনাস আলাদা আন্ডারলাইন হবে, স্পিসিস আলাদা আন্ডারলাইন হবে। এটা ভুল, কোনটা হলে ভুল হবে সেটা দেখানোর জন্য এখানে আমি এটা করেছি, বুঝতে পারলি? তাহলে জেনাস নেম, হোমোটা হচ্ছে আমাদের জেনাস নেম, সেপিয়েন্সটা হচ্ছে আমাদের স্পিসিস নেম, আর লিনটা হচ্ছে অথার্স নেম, ক্যারোলাস লিনিয়াসের নাম থেকে ক্যারোলাস ইয়ে। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, যখন আমি হাতে লিখবো, এখানে হাতে লেখা নেই বাট তাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম আলাদা করে।
আন্ডারলাইন করতে হবে। ক্লিয়ার? আশা করি এগুলো খুব সহজ জিনিস। এইবারে আসছে কি? এইবারে আসছে ক্যারোলাস লিনিয়াস বলেছিল কিভাবে বিভাজন করা উচিত, কিভাবে বিভাজন মানে মানুষে মানুষে বিভাজন নয়, কিভাবে এই এত বড় জীব জগৎটা সেটাকে একটা কম্পোজড ওয়েতে মেথডিক্যালি পড়াশোনা করা উচিত সেটা নিয়ে। তার জন্য আমাকে কতগুলি গ্রুপে 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 ভাগ করতে হবে। ঠিক যেরকম ধর আমাদের এই পুরো পৃথিবী আছে, সেই পৃথিবীর মধ্যে আমরা কতগুলো মহাদেশ করেছি, সেই মহাদেশের আন্ডারে আমরা কতগুলো দেশ করেছি, সেই দেশের আন্ডারে আমরা কতগুলো রাজ্য করেছি, সেই রাজ্যের আন্ডারে আমরা কতগুলো জেলা করেছি। এইভাবে একটা হায়ারার্কি চলে তো, পৃথিবীর আন্ডারে মহাদেশ, মহাদেশের আন্ডারে দেশ, দেশের আন্ডারে রাজ্য, রাজ্যের আন্ডারে জেলা। ঠিক এভাবেই ক্যারোলাস লিনিয়াস এই এত বিশাল জীব জগৎটাকে কতগুলো ভাগে ভাগ করলেন? 7খানা ভাগে ভাগ করলেন। কি কি? একদম সবার উপরে হচ্ছে কে? সবার উপরে হচ্ছে কিংডম বা রাজ্য। কিংডম বা রাজ্য। হুইটেকার আমাদের পুরো জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেছিলেন: মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো এই যে আমাদের রাজ্য, এবার এই রাজ্যের আন্ডারে কি আছে? কতগুলো ফাইলাম বা পর্ব। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই ফাইলামটার নাম বদলে কি হয়ে যায়? ডিভিশন। ব্যাপারটা সেম, জিনিসটা সেম, ডিভিশন বা বিভাগ। যদি আমি উদ্ভিদ রাজ্য নিয়ে কাজ করি তাহলে উদ্ভিদের রাজ্যের আন্ডারে ডিভিশন পড়বে, আর যদি প্রাণী নিয়ে কাজ করি তাহলে কিংডমের আন্ডারে কিন্তু ফাইলাম বা পর্ব পড়বে, আর কিচ্ছু পার্থক্য হবে না। এবার এই ফাইলামের আন্ডারে আবার কতগুলো কি রয়েছে? ক্লাস বা শ্রেণী। ক্লাস, সেই ক্লাসের আন্ডারে আবার কতগুলো কি রয়েছে? অর্ডার বা বর্গ। সেই অর্ডারের আন্ডারে কি রয়েছে? কতগুলো ফ্যামিলি বা গোত্র। সেই ফ্যামিলির আন্ডারে রয়েছে যেটা আমাদের সায়েন্টিফিক নেমের প্রথম আমরা এটা ইউজ করি, যেটা দিস জেনাস বা গণ, যেটা আমাদের ক্ষেত্রে হোমো। তার আন্ডারে স্পিসিস বা প্রজাতি, যেটা আমাদের ক্ষেত্রে সেপিয়েন্স, তাই জন্য আমরা হোমো সেপিয়েন্স। আম গাছ হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কিংডম, ফাইলাম ইজ ডিভিশন ফর প্লান্টস, শুধু এটুকু মনে রাখতে হবে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। পরপর মনে রাখতে হবে সিরিয়ালি। যেখানেই সিরিয়াল মনে রাখতে হবে সেখানেই মনে রাখতে হবে কিছু নিউমেরিক। আমি কোনটা দিয়ে শেখাই? আমি সবসময় এরকম ভাবে শেখাই, পরপর মনে রাখার জন্য। কেপিসি অফ জিএস, কেপিসি কলকাতা পুলিশ কর্পোরেশন, কেপিসি অফ জিএস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কারণ নিচে কিরকম দেবে? নিচে হয়তো দেবে ধর বলবে অর্ডার ইজ লোকেটেড বিটুইন, বলে 4টা অপশন দিয়ে দিল। ফাইলাম অ্যান্ড ক্লাস, ক্লাস অ্যান্ড ফ্যামিলি, ফ্যামিলি অ্যান্ড জেনাস, ফাইলাম অ্যান্ড ফ্যামিলি, এরকম ভাবে 4টে দিয়ে দিল অপশন। তাহলে তুই যদি পরপর এরকম মনে রাখতে পারিস কেপিসি অফ জিএস করে, তাহলে কি পরপর মনে রাখতে পারবি যে কে কার আন্ডারে পড়ছে, কে কার দুজনের মধ্যখানে পড়ছে। তাহলে নিচে সময় বাঁচানোর জন্য এবং কনফিউশন ঠিক করার জন্য এই নিউমেরিকগুলো খুব ইউজ দেবে। কেপিসি অফ জিএস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এইবারে আমরা একটু শিখবো, এখানেই শিখে নিই, দ্যাট ইজ এই যে স্পিসিস। মেইন যদি আমি স্পিসিসের ডেফিনিশন জানতে পারি তাহলে বাদবাকি সবার ডেফিনিশন হয়ে যাবে। স্পিসিস কাকে বলে? হোয়াট ইজ প্রজাতি? প্রজাতি কাকে বলে? তাহলে প্রজাতির যদি আমি ডেফিনিশন দেখতে চাই তাহলে দেখতে পাবো প্রজাতি কাকে বলে। প্রজাতি হচ্ছে একটা জীবগোষ্ঠী। প্রজাতি হচ্ছে একটা জীবগোষ্ঠী। আমি একটু পয়েন্ট করে করে বলার চেষ্টা করছি, ডেফিনিশন মতো নয়, পয়েন্ট করে করে। প্রজাতি হচ্ছে একটা জীবগোষ্ঠী হু ক্যান ইন্টারব্রিড অ্যামং দেমসেলভস, অর্থাৎ যারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম।
আন্তঃপ্রজননে সক্ষম। Clear? They can interbreed among themselves. Clear? এবং they can produce fertile offspring, অর্থাৎ প্রজননক্ষম অপত্য সৃষ্টি করতে পারে, যারা নিজেদের মধ্যে প্রজনন করে প্রজননক্ষম অপত্য সৃষ্টি করতে পারে। এটাকেই বলা হয় রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড গ্রুপ অফ অর্গানিজমস, অর্থাৎ প্রজননগতভাবে বিচ্ছিন্ন। অর্থাৎ মানুষ কেন একটা প্রজাতি? কারণ মানুষ আরেকজন মানুষের সঙ্গে প্রজনন করে প্রজননক্ষম অপত্য তৈরি করতে পারে। আমরা নিজেদের মধ্যে হাজারটা জাতি, ধর্ম, বর্ণ ভাগ করে ফেলে রেখেছি, কিন্তু বায়োলজি কিন্তু বলছে কি মানুষ একটাই প্রজাতি। ঠিক আছে? কুকুর একটা প্রজাতি, বেড়াল একটা প্রজাতি, বটগাছ একটা প্রজাতি, রুই মাছ একটা প্রজাতি। প্রজাতি মানে কি? একটা রুই মাছ আর একটা রুই মাছের সঙ্গেই ব্রিড করতে পারবে এবং তারা করে সেইভাবে দে ক্যান প্রডিউস ফার্টাইল অফস্প্রিং, অর্থাৎ তাদের যে অপত্য হবে তারাও প্রজননক্ষম হবে কিন্তু। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হচ্ছে প্রজাতি। তাহলে প্রজাতি হচ্ছে সেই গ্রুপ অফ অর্গানিজমস যারা নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারে এবং করে অফস্প্রিং তৈরি করতে পারে। তাহলে প্রজাতির যদি ডেফিনিশন আমি পেয়ে যাই, একই ধরনের রিলেটেড প্রজাতিগুলো নিয়ে হচ্ছে একটা জেনাস, একই ধরনের রিলেটেড জেনাসগুলো নিয়ে হচ্ছে একটা ফ্যামিলি। পরের ডেফিনিশনগুলো খুব সোজা। একই ধরনের ফ্যামিলিগুলো নিয়ে হচ্ছে একটা অর্ডার, একই ধরনের অর্ডারগুলো নিয়ে হচ্ছে ক্লাস, একই ধরনের ক্লাস নিয়ে হচ্ছে ফাইলাম, একই ধরনের ফাইলাম নিয়ে হচ্ছে একটা কিংডম, যেমন অ্যানিমাল কিংডম একটা, প্লান্ট কিংডম একটা। মজার না ব্যাপারটা? শুধুমাত্র এখানে মনে রাখবি ফাইলাম হচ্ছে একই রকমের ক্লাস অফ অ্যানিমালস, প্রাণীদের একই রকমের শ্রেণী নিয়ে একটা পর্ব হয়, আর উদ্ভিদের ক্ষেত্রে একই রকমের শ্রেণীর উদ্ভিদকে নিয়ে হয় একটা বিভাগ বা ডিভিশন। তাহলে আশা করি আমরা প্রজাতির ডেফিনিশনটা বুঝতে পারলাম, তাই তো? এইবারে আমরা আসবো যে যেগুলো খুব তোদের নিটে আসেই, একদম এগুলো বুঝে নে, একদম নিটের এমসিকিউ একদম হবেই হবে। ভেবে দেখ, কিংডম থেকে স্পিসিস, এর মধ্যে একটা ট্রেন্ড আছে কিন্তু। কিরকম সেই ট্রেন্ড? কিংডম থেকে আমি যত স্পিসিসের দিকে নামবো, ঠিক আছে, তত কি হবে? তত জীবের সংখ্যা হ্রাস পাবে। জীবের সংখ্যা কিন্তু কমতে থাকবে, তাই না? নাম্বার অফ অর্গানিজমস কমতে থাকবে তত। আর যত উল্টোটা হবে, স্পিসিস থেকে যত কিংডমের দিকে যাবো তত জীবের সংখ্যা বাড়বে। তখন তো একই রকমের স্পিসিস নিয়ে জেনাস, একই রকমের জেনাস নিয়ে করতে 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 একই রকমের ফ্যামিলি নিয়ে কিংডম। তাহলে কিংডম, অ্যানিমাল তো সবাই, সেপিয়েন্স তো এইটুকু কয়েকজন মানুষ, আর অ্যানিমাল তো সবাই, মানুষও তার মধ্যে পড়ছে। তাহলে যত উপর থেকে নিচে নামবো জীবের সংখ্যা হ্রাস পাবে, যত স্পিসিস থেকে আমি কিংডমের দিকে যাবো তত জীবের সংখ্যা বৃদ্ধি পাবে। খুব স্বাভাবিক, তাই না? আবার একটু অন্যরকম ভাবে এবার পড়ি, এবার নিচ থেকে ওপরে যাই। যত আমি স্পিসিস থেকে কিংডমের দিকে উঠব, তত ভেবে দেখ জীবের যে বৈচিত্র্য, সেই জীবের বৈচিত্র্যটা কিন্তু বৃদ্ধি পাবে। জীবের বৈচিত্র্য বৃদ্ধি পাবে। স্পিসিস মানুষ একটাই স্পিসিস, আম গাছ একটাই আম গাছ, কিন্তু প্লান্ট ভেবে দেখ, অ্যানিমাল কিংডম ভেবে দেখ, কত বৈচিত্র্য। সেখানে একটা স্পঞ্জ থেকে শুরু করে, হাইড্রা থেকে শুরু করে, কৃমি থেকে শুরু করে, পতঙ্গ, শুঁয়োপোকা থেকে প্রজাপতি মৌমাছি, ওদিকে শামুক করে আমাদের মাছ, ব্যাঙ, সাপ, পাখি, স্তন্যপায়ী, গরু, ছাগল, বেড়াল, কত জীব বৈচিত্র্য অ্যানিমাল কিংডমের আন্ডারে। তাহলে নিচ থেকে যত আমি ওপরে উঠবো না, তত আমার কি হবে? জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে। আর নিচ থেকে আমি যত ওপরে যাবো তত জীবের সংখ্যাও বৃদ্ধি পাবে। আবার একটা জিনিস ভেবে দেখ, যত আমি কিংডম থেকে স্পিসিসের দিকে যাব তত কি হবে? তত সাদৃশ্যটা বাড়বে না? সিমিলারিটিজ বিটুইন অর্গানিজমস, সাদৃশ্য। কিংডমের মধ্যে বৈচিত্র্য অনেক বেশি, সাদৃশ্য কম। আবার যত স্পিসিসে যাব, এখানে মানুষ সবই, আমরা সবাই মানুষ, সবাই সমান, এরকম। তো যত আমি ওপর থেকে নিচে যাব তত কিন্তু আমার সাদৃশ্যটা বৃদ্ধি পাচ্ছে, সাদৃশ্যটা বৃদ্ধি পাচ্ছে।
এগুলো খুব নিটে আসে। ক্লিয়ার? চলো তাহলে কিংডম, ফাইলাম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস এখানে মানুষের ক্ষেত্রে করে দেওয়া আছে। আমাদের কিংডমটার নাম কি? অ্যানিমাল। আমাদের কিংডমটার নাম অ্যানিমাল। সেই কিংডমের আন্ডারে অনেক ফাইলাম আছে, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, ডিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপডা, মোলাস্কা, ক্যানোরামাটা, কর্ডাটা, লাস্ট কর্ডাটা পড়ে। তো আমাদের সেই ফাইলামের নাম কি? কর্ডাটা। তার আন্ডারে আবার আমাদের অনেকগুলো ক্লাস আছে, যেমন আমাদের কনভিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। তার মধ্যে আমরা ম্যামেলিয়ার মধ্যে পড়ি। ম্যামেলিয়ার আন্ডারে হচ্ছে প্রাইমেটস, প্রাইমেটের আন্ডারে আমরা পড়ি প্রাইমেটসের মধ্যে আরো কারা পড়ে? এপ, শিম্পাঞ্জি, গরিলা, এরাও পড়ে প্রাইমেটদের মধ্যে। এবং প্রাইমেট কারা? যাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, যাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল যাদের হবে তারা প্রাইমেট। এবং প্রাইমেটের আন্ডারে আমরা পড়ি কি? হোমিনিড, যাদেরকে মানুষের মতো দেখতে, ওখান থেকে কথাটা আসছে হোমিনিড। হোমিনিডের আন্ডারে আমাদের জেনাস কি? হোমো, এবং তার আন্ডারে আমাদের স্পিসিস কি? সেপিয়েন্স। তাহলে অ্যানিমালিয়ার আন্ডারে, কর্ডার আন্ডারে, ম্যামেলিয়ার আন্ডারে, প্রাইমেটের আন্ডারে হোমিনিডের আন্ডারে হোমো, হোমোর আন্ডারে স্পিসিসের মধ্যে আমরা পড়ে আছি। তাহলে কত বড় অ্যানিমাল কিংডম আমাদের, তাই না? তো এই যে পুরো হায়ারার্কিটা, এই হায়ারার্কি মানে সিঁড়ির মতন আর কি, ওপর থেকে নিচে, বড় থেকে ছোট, বড় থেকে ছোট আসছে। এইখানে আমাদের স্থান, এইখানে। এইখানে আমি যেগুলো তখন বোঝাচ্ছিলাম, এখানে সেগুলোই করা আছে। দেখ ভালো করে, এখানে বাঘের করা আছে, বাঘের, টাইগ্রিস। বাঘ কার আন্ডারে পড়ে? অ্যানিমালের আন্ডারে পড়ে। সেই অ্যানিমালের আন্ডারে পোকা পড়ছে, পাখি পড়ছে, মানুষ, কুকুর, বেড়াল, সিংহ, বাঘ, সবাই অ্যানিমাল কিংডমের আন্ডারে। তার আন্ডারে কর্ডাটা থেকে বাদকে চলে গেল, পতঙ্গ বাদ চলে গেল। পাখি, মানুষ, কুকুর, বেড়াল, সিংহ এবং বাঘ। তার আন্ডারে আবার ম্যামেলিয়া যদি আমি দেখি, স্তন্যপায়ী, তাহলে পাখি বাদ চলে যাবে, মানুষ, কুকুর, বেড়াল, সিংহ, বাঘ। তার আন্ডারে কার্নিভোর মানে কি? কার্নিভোর মানে যারা মাংসাশী প্রাণী। আমরা তো শুধু মাংসাশী নই, আমরা তো ওমনিভোর। তাহলে কার্নিভোর হলে মানুষ বাদ চলে গেল, কুকুর, বেড়াল, সিংহ, বাঘ। এবারে পড়বো আমরা কি? ফ্যামিলি হচ্ছে ফেলিডি ফ্যামিলির মধ্যে পড়ছে কে? বেড়াল, সিংহ এবং বাঘ। কুকুর বাদ হয়ে গেল, কুকুর আলাদা। এবং এই যে বলে না, কথায় আছে না, বাঘের মাসি বেড়াল, বলে না, এটা কিন্তু সত্যি কথা, বায়োলজির দিক থেকেও সত্যি কথা। আগে বেড়াল এসছিল, সেখান থেকে আস্তে 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 ডেভেলপ করে এসছে আর কি। তারপরে জেনাস হয়ে গেল প্যান্থেরার আন্ডারে দুজন পড়ছে, প্যান্থেরা লিও আর প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা লিও হচ্ছে সিংহ এবং প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে বাঘ। তাহলে যত আমি কিংডম থেকে স্পিসিসে এলাম, একটা জিনিস খেয়াল কর, অর্গানিজমের নাম্বার কমতে থাকলো। এখানে কত অর্গানিজম ছিল, এখানে অর্গানিজম নাম্বার কমতে থাকলো, ডাইভার্সিটি কমতে থাকলো, পোকা মাকড়ও ছিল, বাকিও ছিল, কেউ নেই, এখানে শুধু বাঘ একা। জীবের সংখ্যাও কমতে থাকলো, কিন্তু সিমিলারিটিজ বিটুইন অর্গানিজমস, জীবের মধ্যে সাদৃশ্য, সেটা কিন্তু বাড়তে থাকলো। এখানে সাদৃশ্য নেই, কমলো, আরেকটু বাড়লো, এখানে শুধুই বাঘ। ক্লিয়ার? তো এইটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এবং খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য এই জিনিসপত্রগুলো। এখান থেকে কিন্তু খুব বুদ্ধির প্রশ্ন দেয়। এইবারে চলে আসছি আমরা, একদম শেষের দিকে চলে এসেছি আমাদের ক্লাসের। এইখানে যেটুকু আমি বললাম না যে এই চারটা একটু মুখস্থ করতে হয়, কোনটা মুখস্থ করতে হয়? এই চারটে একটু বাবা কষ্ট করে তোরা মুখস্থ করবি। মানুষ, হাউস ফ্লাই মানে হচ্ছে গৃহমাছি, আমাদের বাড়িতে যে মাছিগুলো ঘোরে। আম এবং গম, হুইট মানে গম। এদের এই পুরো আমাদের তোমার ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, এই নামগুলো। মানুষের সায়েন্টিফিক নেম হচ্ছে কি? হোমোসেপিয়েন্স। এখানে একটা জিম করা লোকের ছবি দেওয়া আছে, হোমোসেপিয়েন্স। এই হোমোসেপিয়েন্স আমাদের সায়েন্টিফিক নেম, যার মধ্যে হোমোটা হচ্ছে আমাদের জেনাস নেম এবং সেপিয়েন্সটা হচ্ছে আমাদের স্পিসিস নেম। আমাদের ফ্যামিলি কি? একটু আগে বললাম হোমিনিডি। আমাদের অর্ডার কি? প্রাইমেটা। আমাদের ক্লাস কি? ম্যামেলিয়া। আমাদের ফাইলাম কি? কর্ডাটা। আমরা প্রাণী তো, তাই আমাদের ফাইলাম হবে। আচ্ছা, গৃহমাছিতে চলে গেলাম, একটু মুখস্থ করতে হবে, এই একটাই স্লাইড তার মুখস্থ করতে হবে। মাছির সায়েন্টিফিক নেম কি? মুসা ডোমেস্টিকা।
তার মধ্যে মুসা হচ্ছে ওর জেনাস নেম, ডোমেস্টিকা হচ্ছে ওর স্পিসিস নেম। ডোমেস্টিকা, ডোমেস্টিক কথাটা আছে, ডোমেস্টিক মানে হচ্ছে হাউস, আমাদের গৃহমাছি, আমাদের ঘরে যে মাছিটা ঘোরে। আচ্ছা, ওদের ফ্যামিলিকে মাসিডি, মাসিডি হচ্ছে ওদের ফ্যামিলি নেম। ডিপটেরা বর্গের ওরা প্রাণী, ডিপটেরা হচ্ছে ওদের অর্ডার, ইনসেক্টটা হচ্ছে ওদের ক্লাস, ইনসেক্ট মানে পতঙ্গ, তাই তো? ওদের ক্লাসের নাম ইনসেক্ট এবং ওরা যেহেতু প্রাণী তাই জন্য ওদের ফাইলাম হবে, ওদের ফাইলাম হচ্ছে আর্থ্রোপডা। আর এরা দুজনেই হচ্ছে অ্যানিমাল কিংডম, এরা দুজনেই অ্যানিমাল কিংডম, এরা দুজনেই অ্যানিমাল কিংডম। হলো? আমের ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা সাইন্টিফিক নেম, এর আগে অনেকবার বললাম, ম্যাঙ্গিফেরা জেনাস নেম, ইন্ডিকা স্পিসিস নেম। ওর আমাদের ফ্যামিলির নাম কি? ফ্যামিলির নাম হচ্ছে অ্যানাকার্ডিয়েসি। এই নামগুলো একটু কঠিন, এগুলো মনে রাখতে হবে। অ্যানাকার্ডিয়েসি, ক্লিয়ার? ওর অর্ডার নেম কি? ওর অর্ডার নেম হচ্ছে স্যাপিন্ডেলস। ওর ক্লাস কে? ডাইকট, ওরা দ্বিবীজপত্রী গাছ না, আম তো দ্বিবীজপত্রী গাছ, তাই জন্য ডাইকটিলেডন্স, ডাইকটিলেডনি। এবং আমাদের ফাইলাম কি? ফাইলাম হচ্ছে, মানে এদের ক্ষেত্রে ফাইলাম হবে না, সরি, এদের ক্ষেত্রে ডিভিশন হবে। প্লান্ট তো, উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন। অ্যাঞ্জিওস্পার্মি, অ্যাঞ্জিওস্পার্মি মানে কি? অ্যাঞ্জিওস্পার্মি মানে হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ, গুপ্তবীজী উদ্ভিদ। আমের বীজটা আমের ফলের মধ্যে লুকানো থাকে না, তাই জন্য ওরা গুপ্তবীজী। আর সবার শেষে হচ্ছে গম। গম হচ্ছে সাইন্টিফিক নেম কি? ট্রিটিকাম এস্টিভাম। ট্রিটিকাম ওর জাইনাস নেম, এস্টিভাম হচ্ছে স্পিসিস নেম, এই ট্রিটিকাম। আচ্ছা, ওর ফ্যামিলি কি? পোয়েজি। পোয়েজি ফ্যামিলি আমাদের পরে একটু পরেই পড়তে হবে, মানে আমাদের পরের চ্যাপ্টার আর কি আছে প্লান্ট মরফোলজির আন্ডারে। ওর আমাদের ফ্যামিলি হচ্ছে পোয়েসি, ওর অর্ডার হচ্ছে পোয়েলস, ক্লাস হচ্ছে মোনোকটিলেডনাস। মোনোকটিলেডনাস মানে একবীজপত্রী। গম গাছ, ধান, গম এগুলো সব একবীজপত্রী। আম এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী, আম, জবা এগুলো দ্বিবীজপত্রী। আর অ্যাঞ্জিওস্পার্ম ওরাও গুপ্তবীজী, এরাও গুপ্তবীজী। এই নামগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো এনসিআরটিতে আছে, যেহেতু আমাদের নিটে আসার প্রবল সম্ভাবনা থাকে এখান থেকেই, একমাত্র মুখস্থ এখান থেকেই করতে হবে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি শিখলাম? এই চ্যাপ্টারটা তো তোদের যখন তোরা প্রথম বই খুলিস মনে হয় একটু বোরিং চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখলাম? হাউ টু রিড বায়োলজি, হাউ টু রিড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনস, বায়োডাইভার্সিটির সাথে আমরা ডিল কি করে করবো। আমি প্রথমেই বলে দিলাম, বাপরে পৃথিবীতে এত জীব, সেই জীবগুলোকে তো একটা স্ট্র্যাটেজি মেনে একটা মেথডিক্যালি পড়াশোনা করতে হবে। তার জন্য আমাদের ক্যারোলাস লিনিয়াস অনেক পরিশ্রম করেছিলেন, দুটো ভীষণ বিখ্যাত বই লিখেছিলেন। সেই বইগুলোর মধ্যে উনি লিখেছিলেন কিভাবে ক্লাসিফিকেশন করা উচিত এবং কিভাবে কোন জীবের কিরমভাবে নামকরণ করা উচিত, এটা উনি বলেছিলেন। তাহলে এই চ্যাপ্টারের আমাদের যেগুলো বেসিক জিনিস, সেটা হচ্ছে জীবের ধর্ম আমরা পড়লাম, জীবন কাকে বলে আমরা পড়লাম, আমরা শ্রেণীবিভাগ জীবজগতের যে বৈচিত্র্য সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স সম্পর্কে জানলাম। তারপরে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার, দ্বিপদ নামকরণের নিয়মাবলী শিখলাম, এবং লাস্টে আমরা দেখলাম যে লিনিয়ার হায়ারার্কিতে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, কেপিসি অফ জিএস, সেই কেপিসি অফ জিএস মেনে কিরকম কি এক্সাম্পল হতে পারে সেইটা। কেমন লাগলো তোমাদের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমাদের নিটের ফার্স্ট ক্লাস, তো এখান থেকে নিটে একটাই প্রশ্ন আসতে পারে খুব বেশি হলে, এবং সেটা আসলে আমাদের যেন 4 নম্বর সিকিউর হয়ে যায়, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। চলো আজকে টাটা।